নমস্কার সবাইকে। গল্প আর গপ্পর আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আমাদের পরিবেশনা লেখক রবিরঞ্জন মুখোপাধ্যায়ের রহস্য রোমাঞ্চে ভরা গল্প ড্রাগন ভিলা। চলে আসি মূল গল্প পাঠে। অদৃশ্য বস্তুর মতো এমন অনেক পার্থিব জিনিস লুকিয়ে রয়েছে আমাদের চারপাশে, যাকে আমরা দেখেও দেখি না। এটা হয়তো সত্যিকারের কোনো অলৌকিক ঘটনার মতো শোনাবে, তাহলেও এটা একটা বাস্তব সত্য, অত্যন্ত নিদারুণ সত্য বলেই এর বাস্তবতা ভয়ঙ্কর। ভ্রমণ বিলাসী এবং পুরাতত্ত্ব বিলাসী তার সংবেদনশীল মন নিয়ে রূঢ় গোপনতার ভেতরে প্রবেশ করে যদি একটা নিষ্ঠুর ও ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে ফিরে আসেন, তাহলে সে গুপ্ত পৃথিবীর রূপটা অন্য সবার কাছেই অপরিজ্ঞাতই থেকে যাবে। এর একটাই কারণ, পুরাতত্ত্ববিলাসী যখন সেই জগৎ থেকে ফিরবেন তখন তিনি আর চক্ষুষ্মান থাকবেন না। তার দু চোখে দৃষ্টি হারিয়ে বাইরের পৃথিবীর আলোর জগতে তিনি যখন প্রবেশ করবেন তখন সবই তার কাছে অন্ধকার, আর চোখের কোটরের অন্দরে তীব্র ও বিভীষিকাময় এক অনুভূতি। চায়ের আড্ডায় সুরম্য তার কয়েকজন বন্ধুকে তার এক অভিজ্ঞতার গল্প শোনাতে থাকে। রহস্য রোমাঞ্চে ভরা তার এই গল্প। সুরম্যের এতক্ষণ এই গল্পের বর্ণনা শুনে আমরা যারা ওকে ঘিরে গল্প শুনছিলাম তারা চিৎকার দিয়ে বলে উঠলাম, এই সুরম্য, তুই এসব কি বলছিস রে? ঠিকই বলছি। জানিস, আমি গিয়েছিলাম সেই অন্ধকার কন্দরে। কিসের কন্দরে? ড্রাগন ভিলায়। অবশ্য ভিলা শব্দটা আমরাই যোগ করেছি। নাম তার ড্রাগন ভিলা। সংসারে অনেক অদৃশ্য বস্তুর মতোই সেই ড্রাগন ভিলাও এতকাল লোকচক্ষে অদৃশ্যই ছিল। এই তো সেদিন, ধর মাস দুয়েক আগে, এক শিকারী ভদ্রলোক হঠাৎ সেই ভিলাটা আবিষ্কার করে। কি বলবো, জামালপুর মুঙ্গেরের পাহাড়ে ঘেরা সে জঙ্গলের রূপ দেখলে তোরা শিউরে উঠবি। জামালপুর স্টেশনের পেছনে রেল কলোনি, সেই কলোনির পেছনে পাহাড় সারি ডিঙিয়ে চলে যাও পূব দক্ষিণ মুখ। পাহাড়ের চূড়োয় ওঠো, দেখবে পাহাড়ের সারি চলে গেছে যত দূর দু চোখ যায়। সেই ধোঁয়া নীল পাহাড়ের তলায় অচেনা এক অরণ্য। শিকারীরা প্রায়ই যায় সে জঙ্গলে, আমরাও গিয়েছিলাম। সেই দিনকার সুরম্যের যাত্রাপথে বর্ণনাটি ছিল ঠিক এই রকম। জামালপুর থেকে প্রণব, সুরম্য ও দিব্যেন্দু, তারা তিন বন্ধু শিকারের লোভে সেই প্রথম ওই অরণ্যে প্রবেশ করে। খুব ভোর ভোর থাকতেই বেরিয়েছিল তারা। প্রথমে পাহাড়ের মাথার উপর দিয়ে বেশ কয়েক মাইল পরিক্রমা করে দুপুরের দিকে এমন একটা পাহাড়ের গায়ে এসে তারা নামে, যেখান থেকে একদিক বাদে তিন দিকের কোনো কিছুই যেন তাদের দৃষ্টিগোচর হয় না। বিশাল চেহারার দুটি পাহাড় চূড়ো দুদিক থেকে হঠাৎ যেন আবির্ভূত হয়ে দিগন্তকে গ্রাস করে ফেলেছে, আর তারই কোলে নিচে উপত্যকায় সুবিশাল এক জঙ্গল। তারা যখন সেই জঙ্গলের উপত্যকায় নেমে এলো তখন দুপুর গড়িয়ে গেছে। তিন দিকেই পাহাড়ের দেওয়াল বলে উপত্যকার জঙ্গলে কেমন একটা আধো আলো আধো অন্ধকার ভাব। তারা বুঝতে পারল যে তারা দিক ভুল করেছে, আর সম্পূর্ণ অজানা এদিকটায় তাদের আর এক পাও অগ্রসর হওয়া উচিত হবে না। যদিও এই মুহূর্তে ফিরবার উদ্দেশ্য নিয়ে তারা যদি আবার পাহাড়ের চূড়োপথে ওঠে, তো বাকি দিনটুকু এবং রাত্রিটা তাদের এই ভয়াবহ জঙ্গলেই কাটিয়ে দিতে হবে। সেটা তাদের পক্ষে শুভ নাও হতে পারে, কেননা তারা জেনে এসেছে এদিকের জঙ্গলে নাকি ভয়াবহ এক ধরনের প্যান্থার আর নেকড়ের আস্তানা। যদিও তারা শিকারেই এসেছিল, কিন্তু সত্যি কথা বলতে কি একমাত্র দিব্যেন্দুই ছিল তাদের মধ্যে প্রকৃত শিকারী।
সুরম্য আর প্রণব বলতে গেলে শখ করেই এসেছিল। তবে হ্যাঁ, শিকারী না হলেও তারা দুজনে ভ্রমণ বিলাসী বটে। আর প্রণব তো ছিল পুরা তত্ত্ববিদের ছাত্র। হঠাৎ প্রণব বলে উঠল, তবে কি আমরা সেই অনুরাধাপুরে এলাম? চমকে উঠে সুরম্য বলে, কি কি বললি প্রণব? কি পুর যেন বললি? অনুরাধাপুর। দিব্যেন্দু তার দূরবীন চোখে রেখে প্রশ্ন করলে, অনুরাধাপুর কি কোনো ঐতিহাসিক স্থানের নাম প্রণববাবু? প্রণবের দু চোখে তীব্র এক অনুসন্ধানী দৃষ্টি। কিছুটা অন্যমনস্ক হয়ে সে জবাব দিলে, হ্যাঁ, ঐতিহাসিক তো বটেই। সম্রাট অশোকের সময় পত্তন হয়েছিল সেই অনুরাধাপুরে। কলিঙ্গ যুদ্ধের সময়ে সম্রাটের এক নাতি, যতদূর সম্ভব মনে আছে তার নাম অনঙ্গদেব, তিনি এই নগরী তৈরি করেছিলেন। সম্রাটের অনুরোধে পরে তিনি এই নগরী বৌদ্ধদের দান করেন। তার মেয়ে অনুরাধার কিন্তু এতে সায় ছিল না। অনুরাধা পরে কয়েকজন তরুণ বৌদ্ধ ভিক্ষুর সঙ্গে চক্রান্ত করে মঠের বৌদ্ধদের হত্যা করে চারিদিকে আগুন লাগিয়ে দেয়। সম্রাট অশোকের তখন মৃত্যু হয়েছে। চীন দেশের দু একজন ভ্রষ্ট চরিত্র ভিক্ষু অনুরাধার সঙ্গে ছিল। তাদের মধ্যে একজনকে অনুরাধা বিয়ে করে অনুরাধাপুরের শাসন কার্য চালাতে থাকে। এরপরে একদিন অত্যন্ত রহস্যজনকভাবে অনুরাধার মৃত্যু হয়। তার দুটো চোখ ঝলসে বেরিয়ে এসেছিল। তার মৃত্যুর পর তার স্বামী সেই চীনে ভিক্ষুটিরও আর কোনো সন্ধান পাওয়া যায়নি। মৃত অনুরাধার দেহের পাশে পাওয়া গিয়েছিল একটা বীভৎস আকৃতির ড্রাগনের মূর্তি। আর আর এবার প্রণব যেন হঠাৎ থেমে গেল। সুরম্য বলে ওঠে, আর আর বলেই ফেল না সবটা। প্রণব কেমন দ্বিধা জড়িত কণ্ঠে বলল, আর সেই ড্রাগনের দাঁতগুলোর সঙ্গে গাঁথা ছিল অনুরাধার অমন সুন্দর চোখ জোড়ার মণি দুটো। শিউরে উঠল তারা সবাই প্রণবের কথায়। এমন বিদঘুটে কাহিনী ইতিহাসের কোন জীর্ণ পাতা ঘেটে যে সে উদ্ধার করলে, সেসব প্রশ্নের মধ্যে না গিয়ে সুরম্য তাকে জিজ্ঞাসা করল, তা তুমি কি করে জানলে যে এই উপত্যকা জঙ্গলের মধ্যেই লুকিয়ে রয়েছে সেই অনুরাধাপুর? হাসিমাখা মুখে প্রণবের তীব্র অনুসন্ধানী চোখ দুটো আশ্চর্য রকমের সপ্রতিভ হয়ে উঠল। নিচ থেকে ভাঙা পাথরের মূর্তির মতো অংশ টেনে তুলে সে বললে, এই দেখো, জঙ্গলের মধ্যে পড়ে আছে। প্রথম দৃষ্টিতে বোঝাই যায় না এটা কোনো মূর্তির অংশ কিংবা একটা বাজে পাথর। এর এক কোণায় প্রাচীন পালি হরফে একটা বাক্য ফুটে উঠেছে, যার সরল অর্থ হচ্ছে অনুরাধাপুরের দেবদাসী। তার মানে এই ভাঙা পাটা কোনো দেবদাসীর পাথরের মূর্তির অংশ। অন্ধকার তখন আরও জমাট হয়ে এসেছে। উপত্যকার জঙ্গলের রূপ দেখে তারাও যেন একটু উদ্বিগ্ন হয়ে পড়েছিল। যদিও রাইফেলধারী দিব্যেন্দু বেশ নিশ্চিন্ত মনে সম্মুখের উঁচু টিলার জঙ্গলটার দিকে উঠবার উপক্রম করছে। দিব্যেন্দু বরাবরই শিকারের সাথে আনুষঙ্গিক হিসেবে একটু আধটু রোমাঞ্চ ভালোবাসে। কিন্তু প্রণব আর সুরম্য তারা তো শখ করে এসেছে। দুশ্চিন্তায় ও আশঙ্কায় সুরম্যের মুখ ঘনয়মান হয়ে উঠছিল। সে তো একবার বলেই উঠল, চলুন দিব্যেন্দুবাবু, এবার ফেরা যাক। পাহাড়ের মাথায় উঠলে এখন আলো পাওয়া যাবে। অন্তত 2-4 মাইল তো দিনের আলোয় আমরা হাঁটতেই পারবো, তাই না? কিন্তু দিব্যেন্দুর অদম্য ইচ্ছা সেখানে থাকার, তাই সে চেঁচিয়ে বললে, কিন্তু শিকার কিছু একটা না করে ফিরে গেলে আপনারা তো কলকাতা চলে যাবেন। আমার কিন্তু বাড়ি ফিরে গিয়ে হতাশা আর ব্যর্থতার মধ্যে থেকে থেকে মাথাটা একেবারে খারাপ হয়ে যাবে প্রণববাবু। কিন্তু এই রাত্রে এই ভয়াবহ জঙ্গলে ভয় কি প্রণববাবু? তাঁবু আর খাবার সে তো আমাদের সঙ্গেই রয়েছে। প্রণবেরও পুরোপুরি ইচ্ছে জঙ্গলে রাতটা কাটানোর।
পুরাতত্ত্ব আবিষ্কারের নেশা ধরেছে তাকে, আর আরেকজনের শিকারের। এমন বিচিত্র লোকদের সাথে বেরোতে হয়েছে ভেবে বিবর্ণ হয়ে ওঠে মুখ সুরম্যর, কিন্তু না করার উপায় নেই দেখে অগত্যা প্রণবের অনুগামী হতে হয় তাকে। জঙ্গলের মধ্যে এবার ঢুকে পড়ে তারা। সে কি জঙ্গল তা ভাষায় বর্ণনা করা কঠিন। শাল আর সেগুনের ফাঁকে ফাঁকে বুনো, পলাশ, পিয়াল, বঙ্গা ও কদম গাছের দুর্ভেদ্য জঙ্গল। তাছাড়া এক ধরনের রাক্ষসের তৃণলতা আর চিহরলতায় বেষ্টিত হয়ে অসংখ্য গুজ্জের সৃষ্টি করেছে। আর তার ভেতরে যদি কেউ একবার ঢোকে তো আর বের হওয়া সম্ভব নয়। কেননা গুজ্জবেষ্টনীর ভেতরে রয়েছে ঘুটঘুটে অন্ধকার। এছাড়া এখানে নাকি চিতাবাঘ ও বন্য বরাহও রয়েছে। শিকারের আশায় দিব্যেন্দুর তো মুখখানা যেন খুশিতে ডগমগ করছে। ওহে পুরাতত্ত্ববিদ, তোমার সেই অনুরাধাপুরের কোনো একটা ধ্বংসস্তূপটুকু কি পাওয়া যাবে না এই জঙ্গলে ঘুরে ঘুরে? অত্যন্ত গভীর কণ্ঠে প্রণব বলে ওঠে। তাই তো খুঁজছি সুরম্য, কিন্তু একটা কথা, অনুরাধার চোখের মণি দুটো ড্রাগনের মূর্তির দাঁতে গাঁথা হলো কেমন করে? হয়তো কোনো গুপ্তস্থানে অনুরাধার পর্যাপ্ত ধনসম্পদ রক্ষিত ছিল। চীনে ভিক্ষুটা সেসব লুট করে সরে পড়ার আগে তাকে হত্যা করে লোককে ভয় দেখানোর জন্যই চোখ দুটো তুলে নিয়ে গিয়ে ওই ড্রাগনের দাঁতে লাগিয়ে দিয়েছিল। তা নয়, তা নয়, তা হতেই পারে না। সুরম্য বারংবার তার দুই সঙ্গীকে আটকাবার চেষ্টা করে। সে নির্লিপ্ত কণ্ঠে আবারও বলে ওঠে, আচ্ছা হয়তো নয়, কিন্তু তুমি এসব উদ্ভট ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছ কেন এখন? জঙ্গলের মাঝামাঝি এসে একটা উঁচু টিলার ওপর উঠেছিল তারা। চিহরলতার এমন ঘন সন্নিবেশ এর মধ্যে তাদের আর চোখে পড়েনি। হঠাৎই টিলার ওপার থেকে দিব্যেন্দুর চিৎকার শোনা যায়। প্রণববাবু, দেখে যান, দেখে যান প্রণববাবু, আপনার কথাই তাহলে সত্যি হলো। অন্ধকার হলেও তখন কিছু কিছু আলো দেখা যাচ্ছিল চারদিকে। প্রণব তো ঊর্ধ্বশ্বাসে জঙ্গলের ভেতর দিয়ে ওপরের দিকে উঠে ওপারের ঢালের দিকে নেমে গেল, আর পিছনে পিছনে সুরম্য। স্পষ্ট তারা অনুভব করল কাঁটায় ভরা শিমুল গাছের ঘষা লেগে ডান দিকের ঘাড় ও হাত ছড়ে গিয়ে রক্ত ঝরছে। জামাটাও কিছুটা ছিঁড়ে গিয়েছে। দিব্যেন্দু কেমন বড় বড় চোখ নিয়ে টিলার দেওয়ালের একদিকে আঙুল দেখিয়ে বলে উঠল, ওই দেখুন, ওই দেখুন, একটা সুড়ঙ্গ পথ চিহরলতার আড়ালে। বিস্ফারিত দৃষ্টিতে তারা তাকিয়ে রইল ওই দিকে। দিব্যেন্দু জোরালো ইলেকট্রিক টর্চ সেদিকে তীব্র ফোকাস ফেলে স্থির হয়ে রয়েছিল। জঙ্গলে ভরা বিরাট ও বিশাল সেই টিলাটির এ প্রান্তের দেওয়ালে তারা একটি প্রবেশ মুখ দেখতে পেল। এবার অনেকটা সুড়ঙ্গ মুখের মতো। প্রণব তখনও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে সেদিক পানে। দিব্যেন্দু জানতে চাইল, আপনার অনুরাধাপুরের কোনো ধ্বংসাবশেষ, গুপ্ত প্রাসাদের পথ হয়তো এটা প্রণববাবু। চলুন চলুন চলুন, তাহলে ভেতরে ঢোকা যাক। আশঙ্কার সুর ভেসে ওঠে সুরম্যর গলায়। কিন্তু ওই সুড়ঙ্গ পথের ভেতরে হয়তো কোনো হিংস্র জন্তুর আস্তনা থাকতে পারে দিব্যেন্দুবাবু। তীব্র কণ্ঠে বাধা দিয়ে প্রণব বলে ওঠে, না, তা থাকতে পারে না। চিহরের গড়ন এবং সন্নিবেশটা বেশ ভালো করে দেখো। যদি বন্য জন্তু এই পথে যাওয়া আসা করে থাকে, তাহলে চিহরের ঘন সন্নিবেশ এত মজবুত ও অনড় থাকতো না। অন্তত ওই চিহর ও পরগাছা লতাগুলোর মাঝ বরাবর একটা ফাঁক থাকতেই থাকতো, যেখান দিয়ে বন্য জন্তুরা ওই সুড়ঙ্গ পথে যাওয়া আসা করতে পারত। কিন্তু এখানে তা কই? তারা সকলে তখন প্রবেশ মুখটা আবার ভালো করে দেখল। সুরম্য
আশঙ্কায় ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে উঠল। কিন্তু পাইথন থাকতে পারে, বিশেষ করে ভাঙা বাড়ি বা দুর্গ টুর্গ ধ্বংসাবশেষের মধ্যে শুনেছি ভয়াবহ যাতে পাইথনেরা বাস করতে ভালোবাসে। তা থাকতে পারে হয়তো, তবে তা সত্ত্বেও ঢুকতে চাইছেন? কিন্তু পাইথন তো এই জঙ্গলের সর্বত্রই রয়েছে সুরম্যবাবু, সবখানেই তার ভয়। সুরম্য বুঝতে পারল এ যাত্রা আর এদের হাত থেকে নিস্তার নেই। পৈতৃক প্রাণটা এবার রেখেই যেতে হবে এই জঙ্গলের তলার সুড়ঙ্গ গর্ভে। কি কুক্ষণেই না সেন্ট্রাল এভিনিউর কফি হাউসে বসে প্রণবের কাছে মুঙ্গেরে আসার কথাটা বলেছিল সে। পুরাতত্ত্ববিদ প্রণব কথাটা শুনেই তার সাথে আসার জন্য আগ্রহ প্রকাশ করল। শেষ পর্যন্ত তারা দুজন এলো। তারপর মুঙ্গেরের বিখ্যাত শিকারী দিব্যেন্দুর বাড়িতে এসে উঠল তারা। দিব্যেন্দু আর প্রণব তো বেশ দুজনে মিলে গেছে, কেননা দুজনেই রোমাঞ্চ ভালোবাসে। সুরম্যও ভালোবাসে, তবে মুখে, কাজে নয়। অথচ দিব্যেন্দু তারই বন্ধু। প্রণবের সাথে তার এই প্রথম পরিচয়, কিন্তু প্রণবের সাথে দিব্যেন্দুর যেন শিয়ানে শিয়ানে মিলে গেছে। শালুক চিনেছে ঠাকুর, দিব্যেন্দু চিনেছে প্রণবকে। সে বেপরোয়া শিকারী, রোমাঞ্চকর তার জীবন। আর এদিকে প্রণব পুরাতত্ত্ববিদ, জঙ্গলে পাহাড়ে পর্বতে ঘুরতে ভালোবাসে, সেই সঙ্গে অদ্ভুত অদ্ভুত কথাও বলে। দিব্যেন্দু যেন তার মনের মতো সঙ্গী খুঁজে পেল। তারপর এই অভিযানে আসা। রাত্রির রূপ ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠছিল। গভীর জঙ্গলের মধ্যে যারা রাত্রির এ ভয়াল রূপ দেখেনি, তাদের কাছে এই বর্ণনা সহজসাধ্য নয়। জঙ্গলের দিকে দিকে হিংস্র জানোয়ারদের চিৎকার শোনা যেতে লাগল। জঙ্গলের আকৃতি এতই ঘন যে তার ফাঁক দিয়ে রাত্রির আকাশের এতটুকু চেহারাও নজরে পড়ছিল না। সুড়ঙ্গ পথের সামনে এসে প্রণব বলে উঠল, ঠিক আছে, আমি প্রথমে ঢুকছি। দিব্যেন্দুও তার সাথে যোগদান করে বলল। প্রণব আগে আগে, তারপর দিব্যেন্দু, আর শেষে সুরম্য সুরঙ্গ মুখে ঝোপঝাড় আর চিহর সরিয়ে প্রবেশ করল। প্রণবের হাতে তখন টর্চ জ্বলছে, সম্মুখে সব কিছুই দেখতে পাচ্ছে তারা। দুজন মানুষ চলতে পারে এমন একটা গহ্বর পথ নেমে গেছে নিচের দিকে। দুধারে নিরেট মাটি আর পাথরের দেওয়াল। দেওয়ালের গায়ে মাঝে মাঝে শ্যাওলার মতো উদ্ভিদ। ক্রমশই ঢালুর দিকে নেমে গেছে গহ্বর পথটা। পথের ওপর মাঝে মাঝে প্রতিবন্ধকের মতো ভাঙা চোরা দু চারটে পাথরের স্তম্ভ এবং দেওয়াল থেকে ধসে পড়া প্রস্তরখণ্ড। সেগুলি ডিঙিয়ে যেতে তাদের কোনো কষ্টই হলো না। কিন্তু হঠাৎই প্রণব থমকে দাঁড়িয়ে পড়ে বলল, দাঁড়াও, পথ শেষ। গুহার পথের ভেতর দিয়ে অনেকটা নেমে এসেছি আমরা। প্রণবের কথা শেষ হলে বিস্মিত ও আতঙ্কিত চোখে দেখল তারা। তাদের সম্মুখে বিরাজ করছে নিশ্চিদ্র কালো রঙের নিরেট এক পাথরের দেওয়াল। কেমন থমথমে গলায় সুরম্য বলে উঠল, তাহলে? দিব্যেন্দুও কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করলে, প্রণববাবু, আমরা কতটা নিচে নেমেছি? অন্তত 100 ফিট তো হবেই। তাহলে বুঝুন কতটা নিচে চাপা পড়ে আছে হাজার হাজার বছর আগেকার সেই অনুরাধাপুর। প্রণব তার অনুসন্ধানী দৃষ্টি নিয়ে পাথরের দেওয়ালের দিকে তাকিয়ে রইল আর বলল, আমার মনে হয় এই দেওয়ালটার গায়ে কোনো একখানে একটা চাপা দরজা রয়েছে। কালের প্রভাবে মাটি আর পাথরে চাপা পড়ে গেছে সেটা। তন্ন তন্ন করে চারধারটা খুঁজে দেখেও দেওয়ালের কোথাও কোনো চিহ্ন দেখা গেল না দরজা। বিস্মিত হয়ে ভাবতে লাগলো তারা, যদি এখানে একটা নিরেট দেওয়ালই থাকবে তাহলে এই সুড়ঙ্গ পথ তৈরি করবার অর্থ কি? এমন কোন মহামূর্খ থাকতে পারে সেই ইতিহাসের যুগে যে শুধু শুধু একটা বন্ধ সুড়ঙ্গ পথ তৈরি করার জন্য অর্থ আর শ্রম ব্যয় করেছিল? সুরম্য তো বলে উঠল,
চলুন দিব্যেন্দুবাবু, ফিরে যাই। প্রায় ঘন্টাখানেক তো ঘুরেই মরলাম এই বিদঘুটে গুহার গলিতে, আর কেন? কিন্তু পর মুহূর্তেই প্রণবের চোখের দিকে তাকিয়ে যেন চমকে উঠল তারা। জোরালো পাওয়ারের চশমার আড়ালে তার চোখ দুটো থেকে যেন আগুন বের হচ্ছে। মানুষের চোখের দৃষ্টি যে অমন হতে পারে, বিশেষ করে মাটির তলার ওই নিশ্ছিদ্র অন্ধকারের মধ্যে, তা ভাবলেও যেন গা শিউরে ওঠে। সুরম্য কেমন যেন বোবার দৃষ্টিতে প্রণবের দিকে তাকিয়ে রইল। ইলেকট্রিক টর্চটাও যেন তেমনি জ্বলে রয়েছে। প্রণব আচমকা একটা চিৎকার করে বলে উঠল, শোনো, ওই শোনো শোনো, আমি অনুরাধার ডাক শুনতে পাচ্ছি। এই দেওয়ালের ওপরেই। সমস্ত সুড়ঙ্গ প্রতিধ্বনিত হয়ে প্রণবের চিৎকারটা যেন পাতালের কোন এক অন্ধকারে গিয়ে পৌঁছল। দিব্যেন্দুও যেন ধীর ও সংযতভাবে প্রণবের দিকে তাকিয়েই রয়েছে। প্রণবের কি মাথা খারাপ হয়ে গেল নাকি শেষ পর্যন্ত? গল্পে বর্ণিত ফ্র্যাঙ্কেনস্টাইন দৈত্যের মতো লম্বা লম্বা পা ফেলে প্রণব এগিয়ে গিয়ে প্রচণ্ড জোরে একটা লাথি মারল সেই নির্ভ দেওয়ালের গায়ে। সঙ্গে সঙ্গে যে বিস্ময়কর কাণ্ডের সৃষ্টি হলো তা ভাষায় বর্ণনা করা দুঃসাধ্য। প্রথমে ঝুরঝুর শব্দ করে, তারপর প্রচণ্ড একটা শব্দ করে সম্মুখের দেওয়ালটা ধসে পড়ল গহ্বরের মধ্যে। আর সঙ্গে সঙ্গে দৃষ্টি গিয়ে ঠেকল সম্মুখে হঠাৎ আবির্ভূত একটা সুদৃশ্য কারুমণ্ডিত প্রবেশ পথের দিকে। দরজার প্রশস্ত পাল্লা দুটো যেন খোলাই ছিল। বিকট এক চিৎকার দিয়ে ধ্বংসস্তূপটা লাফিয়ে পার হয়ে যায় প্রণব। বাকি দুজনে হতমর্ম হয়ে অন্ধকারের মধ্যেই দাঁড়িয়ে রইল। এদিকে দিব্যেন্দু তার দামি টেলিস্কোপিক রাইফেলটার গায়ে হাত বোলাতে বোলাতে মাঝে মাঝে অস্পষ্ট কণ্ঠে কি যেন আবোল তাবোল বকছে। সুরম্য ফিসফিস করে বলে উঠল, অনুরাধাপুর না ছাই, কোনো একটা প্রাচীন গোয়ার ধ্বংসস্তূপ হবে এটা। দিব্যেন্দু এবার বেশ জোর দিয়েই বলে উঠল, যাই হোক, শুনুন, প্রণববাবুকে আমাদের উদ্ধার করে আনতেই হবে ওই গুহার থেকে। যেরকম ক্ষিপ্ত হয়ে উঠেছে আবিষ্কারের নেশায়, তাতে ওই গুহার ভিতর কোনো একটা কুঠুরির মধ্যে গিয়ে বেঘরে হয়তো প্রাণটা না যায়। তা সত্যি, কিন্তু এই তীব্র অন্ধকারে কিছুই যে দেখতে পাচ্ছি না দিব্যেন্দুবাবু। কি করবে ভাবছে। ঘড়িতে খুব সম্ভবত রাত 10টা। অকস্মাৎ গুহার ভেতরে কোনো এক কক্ষ থেকে প্রণবের এক নির্দয় চিৎকার ভেসে এলো তাদের কানে। আমার চোখ অনুরাধা, আমার চোখ দুটো তুমি তুলে নিও না। কে আছো? বাঁচাও, বাঁচাও। এক ঝটকায় আসুরিক বিক্রমে একটা লাফ দিয়ে অন্ধকারের মধ্যে সেই ধ্বংসস্তূপ পার হয়ে দিব্যেন্দু গিয়ে পৌঁছালো গুম্ফার অন্ধকার কক্ষে। মিনিট কয়েক তার পায়ের শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু এক সময় যেন সেটাও মিলিয়ে গেল। গুম্ফার অন্ধকার প্রবেশপথের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সুরম্য। কি এমন অপার্থিব জীব থাকতে পারে ওই কুৎসিত গুম্ফার বিষাক্ত কন্দরে, যার ভয়ে প্রণব অমন ভয়ার্ত কণ্ঠে সাহায্য চাইছে? হঠাৎ সুরম্য দৃষ্টি ঘুরে গেল গুম্ফার একেবারে অভ্যন্তরে। অসংখ্য জোনাকি দিয়ে গড়া দুটো জ্বলন্ত চোখ যেন ধেয়ে এগিয়ে আসছে দরজার দিকে। সঙ্গে ঝিঝির ডাকের মতো সুরেলা অথচ বিভৎস একটা শব্দ তীব্র ঐক্যতান সৃষ্টি করে নৃত্যের তালে তালে অগ্রসর হচ্ছে তার দিকে। সুরম্য চিৎকার দিয়ে ডাকতে লাগলো, প্রণব, প্রণব, দিব্যেন্দুবাবু, দিব্যেন্দুবাবু। কোনো সাড়া পেল না তাদের। তবে তারা কি কেউ বেঁচে নেই? এই অভিশপ্ত গুম্ফায় কেন প্রবেশ করলো সে তাদের সাথে? ভয়ে তার সমস্ত দেহ থর থর করে কাঁপতে লাগলো।
একবার সে ভাবল পালিয়ে যাওয়ার কথা, কিন্তু পর মুহূর্তে বন্ধুদের কথা মনে পড়ল। ওই মৃত্যুপুরীর মধ্যে ওদের ফেলে রেখে কোন আঙ্কেলে পালাবে সে? আর দিব্যেন্দুর বাড়িতে গিয়েই বা কি করে সে মুখ দেখাবে? ঝিঝির শব্দ আর সেই বিভৎস জোনাকি পুঞ্জের চোখ ক্রমশই ধেয়ে আসতে লাগলো তার দিকে। ক্রমে দরজার গোড়ায় এসে স্থির হয়ে দাঁড়ালে সে চোখ দুটো। ঝিঝির তীব্র ঐক্যতান বাদন তেমনই বিশ্রী সুরে বেজেই চলল। মনে মনে সুরম্য ভাবতে লাগলো, ওটা কি তবে অনুরাধার প্রেতাত্মা? অবশ্য যদি প্রেতাত্মা বলে কোনো জিনিস থেকে থাকে। ঠিক ওই মুহূর্তে গুলির শব্দে কেঁপে উঠল চারিদিক। গুম্ফাটা যেন থর থর করে কাঁপতে লাগলো। জোনাকি চোখ অপচ্ছায়াটা পেছন দিক থেকে তীব্র টর্চের আলো এসে পড়ল। বন্ধ হয়ে গেল ঝিঝির বাদ্যধ্বনি। অন্ধকারে হারিয়ে গেল জোনাকি পুঞ্জের নৃত্যরত চোখ দুটি। শুধু হিস হাস একটা তীব্র শব্দ করে সবকিছু নীরব হয়ে গেল মুহূর্ত মধ্যে। টর্চের আলো পলকের জন্য একবার জোনাকি চোখে নৃত্যরত জীবটার চেহারা দেখেছিলেন। সে চেহারার কথা আর সুরম্য মনে করতে চায়নি, কেননা সে কথা কেউ বিশ্বাস করবে না, তাই না বলাই তার ভালো। একটু পরে রক্তাক্ত মুখ হতচেতন প্রণবকে কাঁধে করে বয়ে নিয়ে আসে দিব্যেন্দু। তারপর সুরম্যর হাতে টর্চ দিয়ে ক্লান্ত ও বিষণ্ণ কণ্ঠে বলে ওঠে, চলুন, তাড়াতাড়ি চলে আসুন এই সুড়ঙ্গ ছেড়ে। ঊর্ধ্বশ্বাসে তারা দুজন সুড়ঙ্গ মুখের দিকে এগিয়ে চলতে লাগে। এবার সুড়ঙ্গের পথ চড়াই। বাঘগুলো অতি কষ্টে পার হয় তারা। দিব্যেন্দুর কাঁধে তখনও প্রণবের অজ্ঞান দেহটা নিথর। সুড়ঙ্গের বাইরে এসে বিবর্ণ কণ্ঠে দিব্যেন্দু বলে ওঠে, প্রণববাবুর চোখ দুটো আর নেই সুরম্য বাবু, একেবারে অন্ধ হয়ে গেছেন উনি। সে কি? হ্যাঁ, অনুরাধা ওর চোখ দুটো ছিনিয়ে নিয়েছে। কিন্তু আপনি গুলি ছুড়লেন যাকে লক্ষ্য করে, সেটা তাহলে কি? সেটা দিব্যেন্দু মাটির উপর শুইয়ে রাখলে প্রণবের হতচেতন দেহটাকে। তারপর বললে, সেটা একটা ড্রাগন, আর ওই গুহাটাই তো ড্রাগনের গুহা। আমরা বললাম, তাহলে তুই টর্চের আলোয় যা দেখলি সেটা কি? এদিক ওদিক তাকিয়ে চুপি চুপি কণ্ঠে সুরম্য বলল, সেটা একটা অতিকায় চেহারার হিংস্র গিলা, অনেকটা গোসাপের মতো দেখতে। হাত পায়ের নখগুলো তীক্ষ্ণ ধারালো। গিলা, হ্যাঁ গিলা। আমরা বললাম, হ্যাঁ, টেক্সাস ও ব্রাজিলের অরণ্যে এমনি গিলার কথা কিন্তু পড়েছি আমরা। ওই ড্রাগন চুপ 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 চুপ, প্রণব হয়তো এখনই এসে পড়তে পারে। কিন্তু প্রণব গুম্ফার ভেতরে ঢুকেছে, বলল, অনুরাধা আমার চোখ নিও না। যে অমানসিক চিৎকার করে উঠেছিল সেটা কেন? প্রণব হয়তো অন্ধকারে গিলাটাকে ভালো করে চিনতে পারেনি, তাই সে আন্দাজ করেছিল অনুরাধার প্রেতাত্মাই হয়তো তার চোখ দুটোকে ছিনিয়ে নিয়েছে, তাই সে অমনি করে চিৎকার দিয়ে উঠেছে। কিন্তু তুমি এমন ফিসফিস করে কথা বলছো কেন সুরম্যদা? কারণ প্রণব শুনতে পেলে তার সেই অন্ধবিশ্বাসটাই নষ্ট হয়ে যাবে। তার ধারণা অনুরাধাই তার অন্ধ হওয়ার মূল কারণ। যেই মুহূর্তে জানতে পারবে আসল রহস্য, পর মুহূর্তে সে এতটুকু দ্বিধা না করে তার বিকলাঙ্গ জীবনের অবসান ঘটাবে। এবার আমরা সবাই নিঃশব্দ হলাম। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক রবি রঞ্জন মুখোপাধ্যায়ের রহস্য রোমাঞ্চে ভরা গল্প
ড্রাগন ভিলা। যদি গল্প পাঠটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল গল্প আর গপ্পকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, লাইক এবং কমেন্টও কিন্তু করে যাবেন। যদি এই গল্প পাঠটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্টের পাশাপাশি গল্প আর গপ্প চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই মুহূর্তে আপনারা যারা গল্প পাঠটি শুনছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।